আজ 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। এই দিনটিতে মহাকবিকে বিশ্বপৃথিবী হারিয়েছিল, কিন্তু বাস্তবিকভাবে ভাবতে গেলে সত্যিই কি কবিকে আমরা হারিয়েছি? কবির মানবদেহ কবি ত্যাগ করেছিলেন ঠিকই, কিন্তু তার প্রেরণা, তার লেখা, তার ভাবনা বিশ্বব্যাপী তিনি যা ছড়িয়ে দিয়ে গেছেন তা প্রতিনিয়ত আমাদেরকে কবির সঙ্গেই যুক্ত রাখে। আমাদের দুঃখ, আমাদের হাসি, আমাদের আনন্দ, আমাদের বেদনা সব কিছুর মধ্যেই আমরা খুঁজে পাই বিশ্বকবিকে। কবি কিন্তু কখনো নিজে জরা ব্যাধি দুঃখ বেদনায় হারিয়ে ফেলেননি। কবি কিন্তু কখনো থেমে থাকেননি। তার কলম এগিয়ে চলেছে, প্রতিটি অনুভূতিকে তিনি আঁকড়ে রেখেছেন তার এগিয়ে যাওয়ার পথে। একের পর এক প্রিয়জনকে তিনি হারিয়েছেন, কিন্তু কবির অশ্রুজল কোথাও কবিকে বলতে দেয়নি যে তুমি নিস্তব্ধ, তুমি থামো। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কারিগর, আমাদের কাছে কবির কথাই কথা। তিনি বলেছেন, শিক্ষা কখনো চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকতে পারে না। প্রতিদিন মানুষ শিখছে, প্রতিদিন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাস্তবিক অভিজ্ঞতা নিয়ে, এবং সেই অভিজ্ঞতার মধ্যে রয়েছে জন্ম, রয়েছে মৃত্যু, রয়েছে জরা, রয়েছে ব্যাধি। সেই কবিকে আমরা হারিয়েছি এ কথা বলতে দ্বিধা হয়। আমাদের ভেতরে একটা ক্লান্তি বোধ করি যখন ভাবি যে কবি নেই। না, কবি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। প্রতিটি প্রজন্মের মধ্যে যে বীজ তিনি বপন করে দিয়ে গেছেন তার লেখার মধ্যে দিয়ে সেই ধ্বজা আমরাই বয়ে নিয়ে যাব। আজ বিশ্ব এক সংকটের মধ্যে দিয়ে চলেছে। আজও মনে হয় কবি প্রাসঙ্গিক। কবিগুরুর সেই কথা, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। তবে কেন আমরা বলি কবি নেই? কবি আমাদের দান ধ্যান, কবি আমাদের সর্বদা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই দিনটিকে প্রতি বছর আমরা শ্রদ্ধা জানাই কবিকে। এবছর শ্রদ্ধা জ্ঞাপনের ধরন একটু আলাদা, কিন্তু তবুও আমরা তাকে স্মরণ করছি। আমি সমস্ত ছাত্রছাত্রী বেহালা কলেজের সকলকে এই দিনটিতে আমার ভালোবাসা জানাই। আমার সহকর্মীদের আমি শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ জানাই আমার রবীন্দ্র চর্চা কেন্দ্র এবং আমার বাংলা বিভাগ, সংস্কৃত বিভাগ এবং সমস্ত বিভাগ যারা এই অনুষ্ঠানটিকে তাদের গৃহবন্দী তালাবদ্ধ অবস্থাতেও যারা এগিয়ে এসেছেন পালন করার জন্য, কবিকে শ্রদ্ধা জানানোর জন্য। আমার সমস্ত শিক্ষাকর্মীদের আমি শুভেচ্ছা জানাই এবং বলি সকলে যাতে আমরা ভালো থাকি। কবির কথা, কবির বাণী যেন আমাদেরকে কোথাও বন্ধ করতে না পারে, এগিয়ে নিয়ে যায়। সকলকে বলি ভালো থাকবেন। মাননীয় অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ 22শে শ্রাবণ 1427, ইংরেজি 7/8/2020 বেহালা কলেজের রবীন্দ্র অনুশীলনের পক্ষ থেকে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠিত হচ্ছে। আজকের বিষয় রবীন্দ্রনাথ 1427। আজ পৃথিবীতে ঘোর দুর্দিন। এই সময়ে রবীন্দ্রনাথ আমাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। আমরা প্রত্যেক দিন রবীন্দ্রনাথকে স্মরণ করি। রবীন্দ্রনাথ আমাদের আত্মার আত্মীয়। রবীন্দ্রনাথ
ভাববাদী ছিলেন। তিনি সারা জীবন অরূপের সন্ধানে রূপসাগরে পাড়ি দিয়েছিলেন। তিনি সীমার মধ্যে অসীমকে প্রত্যক্ষ করেছিলেন। তিনি ভাববাদী হবার পাশাপাশি কঠোর বাস্তববাদী ছিলেন। তিনি প্রধানত কল্পনা শক্তিতে ভাস্বর একজন সৃজনশীল শিল্পী হলেও দেশ ও সমাজের সংকটকালে তিনি সমাজের দায়বদ্ধতাকে উপেক্ষা করেননি। সমাজের প্রতি দায়বদ্ধতার জন্য তার শিল্পী সত্তা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সমাজে বিরাজমান অন্যায় অত্যাচার কবিকে ক্ষুব্ধ ও পীড়িত করেছে, তার কবিতায় ফুটে উঠেছে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তিনি আরও বলেছেন, মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমান হতে হবে তাদের সবার সমান। তিনি লেখনীর মাধ্যমে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষকে বিপুলভাবে উৎসাহিত করেছেন। তার গানে সে কথা ফুটে উঠেছে। আমি মারের সাগরে পাড়ি দেব, বিধির বাঁধন কাটবে তুমি এমনই শক্তিমান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশের কথা এ প্রসঙ্গে মনে পড়ে যায়। নিখিলেশ বলেছে, দেশকে সাদাভাবে সত্যভাবে দেশ বলে যেন, মানুষকে মানুষ বলে শ্রদ্ধা করে যারা, তারা সেবা করতে উৎসাহ পায় না। চিৎকার করে মা বলে দেবী বলে মন্ত্র পড়ে যাদের কেবলই সম্মোহনের দরকার হয়, তাদের সেই ভালোবাসা দেশের প্রতি তেমন নয় যেমন নেশার প্রতি। আবার গোরা উপন্যাসে গোরার উক্তিতে আমরা একই প্রতিধ্বনি শুনতে পাই। সাধারণত আমাদের দেশের লোকেরা স্বজাতি ও স্বদেশের আলোচনায় কিছু না কিছু মুরব্বিয়ানা ফলাইয়া থাকে, তাকে গভীরভাবে সত্যভাবে বিশ্বাস করে না। 1337 সালে শ্রীনিকেতনের বাৎসরিক সমবেত গ্রামবাসীর উদ্দেশ্যে এক পর্যায়ে রবীন্দ্রনাথ বলেন, মানুষের একটি স্বাভাবিক ধর্ম আছে, সে তার সমাজ ধর্ম। সমাজের মধ্যে যে যথার্থ আপনার আশ্রয় পায় পরস্পরের যোগে, তার প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজ এই দুর্দিনে তিনিই আমাদের একমাত্র রক্ষাকর্তা। নমস্কার। বেহালা কলেজের অধ্যক্ষা ডক্টর শর্মিলা মিত্র এবং রবীন্দ্র অনুশীলনের সমন্বয়ক ডক্টর পীযূষকান্তি হালদারকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের রবীন্দ্র স্মরণ 22শে শ্রাবণ 1427। রবীন্দ্রনাথ বাঙালির জীবনের স্পর্শমণি। বাঙালির চেতন অবচেতন মনন সমস্ত পরিব্যাপ্ত করে তিনি বিদ্যমান। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক
প্রাণে পড়বে সে ভয়, দেখবে আলো। ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্ববানে, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্ববানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। সঙ্গীত নিবেদনে অধ্যাপিকা নন্দিনী রায়, দেবপম, সৃষ্টি, তাদের সবাইকে আমার ধন্যবাদ। 1940 সালের 7ই আগস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কবিকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হলো। সারা শান্তিনিকেতনে খুব জমকালো করে সেই অনুষ্ঠান পালিত হলো। ঠিক তার 1 বছর পরে আর একটা 7ই আগস্ট, 1941-এর 7ই আগস্ট। বস্তুতপক্ষে কবির শরীর খুবই খারাপ হয়ে এসেছিল, খুবই অশক্ত, খুবই ক্লান্ত তিনি। চলতে ফিরতে কষ্ট হয়, চোখে দেখতেও কষ্ট হয়, কানেও কম শোনেন, কিন্তু মন সচল। কালিম্পংয়ে গেলেন শেষবারের জন্য। শান্তিনিকেতন বা কলকাতা ছেড়ে কবির শেষ সফর সেই কালিম্পং। সেখান থেকে ফিরলেন। নভেম্বর মাসে অত্যন্ত বেশি শরীর খারাপ হলো। ক্রমশ শরীর খারাপ বাড়তে বাড়তে 1941-এর 25শে জুলাই বাংলার 1348 9ই শ্রাবণ কবিকে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হলো। 70 বছরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন ছেড়ে চলে আসার সময় কবির চোখও সজল। প্রত্যক্ষদর্শীরা বলেন কবি চোখে রুমাল চাপা দিয়েছিলেন। 30শে জুলাই কবির অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সে অস্ত্রোপচার হলো, কিন্তু নিষ্ফল। কবির অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। অবশেষে চলে এলো আরও একটি 7ই আগস্ট, 22শে শ্রাবণ, রাখি পূর্ণিমার দিন। আগের রাত থেকেই কবির অবস্থা খুব খারাপ হয়ে উঠেছে। কবির প্রিয় উপনিষদ মন্ত্র সমানে উচ্চারণ করে চলেছেন বিদুশেখর শাস্ত্রী মহাশয়। ব্রহ্মসঙ্গীত উদ্গীত হয়ে চলেছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ভরে উঠেছে কবির প্রিয় ব্রহ্মসঙ্গীতে। অনন্ত অপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে, ধ্যানে জ্ঞানে। অনন্ত অপার তোমায় কে জানে, বাক্য মনাতীত তুমি অনাদি, সম্ভব প্রলয় পালন বিধি। প্রাণরূপী ব্রহ্ম আছো প্রাণে, অনন্ত অপার তোমায় কে জানে। অজয় অমর চিন্ময় সুন্দর, নিত্য নিরঞ্জন পাবন হে। অরূপ অবয় এক অদ্বিতীয়,
তোমারই তুলনা তুমি প্রভু হে, অনন্ত অপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে, ধ্যানে জ্ঞানে অনন্ত অপার তোমায় কে জানে। অনন্ত অপার তোমায় কে জানে। নিবেদনে অধ্যাপিকা ডক্টর মধুমিতা দত্ত। তাকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। মধ্যাহ্নের ঠিক পূর্ব মুহূর্ত, কবির মুখ পূর্ব দিক করে রাখা, ডান হাতটি অতি কষ্টে কবি একবার কপালের কাছে নিয়ে এলেন। তারপরেই সেই হাত ঢলে পড়ল, অস্তমিত হলো বাঙালির কবি রবি, পান্থজনের সখা রবি, চির সখা রবি, সুসময় দুঃসময়ের কবি রবি, জীবন মরণের সীমানা ছাড়ায় চিরকাল বন্ধু হয়ে থাকা রবি। নমস্কার। 22শে শ্রাবণ উপলক্ষে আমার নিবেদন জীবন ও মরণের সীমানা ছাড়ায়। জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন ও মরণের
রবীন্দ্রসঙ্গীত নিবেদনে অধ্যাপিকা ইন্দ্রাক্ষী ঘোষ, তাকে আমার বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 1941-এর 30শে জুলাই যখন কবির অপারেশন হবার কথা, তখন সেই সংবাদ কবিকে দেওয়া হয়নি। সেই দিন সকালবেলায় কবি একটি কবিতা লিখলেন, তার শেষ কবিতা। সকাল 9:30টার সময় তার সঙ্গে আরও 3টি লাইন জুড়লেন। এই সমস্তটাই লিখে নিয়েছিলেন রানীচন্দ। যখন তাকে সংবাদ দেওয়া হলো তার অপারেশন করা অনিবার্য, তখন রানীচন্দকে ডেকে কবি আরেকবার জিজ্ঞাসা করলেন যে কবিতাটি কেমন হয়েছে, একটু শোনানো হোক তাকে। শুনে নিয়ে বললেন, কিছু গোলমাল আছে, তা থাক, ডাক্তাররা তো বলেছে অপারেশনের পরে মাথাটা আরও পরিষ্কার হয়ে যাবে, ভালো করে পরে ওটা মেজে ঘষে দেব। সেই তার শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিঘুম হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তলে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চিরসমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিত, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। না, এই কবিতা কবির আর ঘষামাজা করা হয়নি। তার আগেই তিনি সময়ের সীমা পার করে চিরকালের অনন্তের হয়ে উঠলেন। এই পাঠ নিবেদনের জন্য গ্রন্থাগারিক অবন্তী চট্টোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। 1941 তথা 1348 বঙ্গাব্দের শেষ 25শে বৈশাখ। কবির শরীর ভালো নেই। কবির জন্মদিনের অনুষ্ঠানটি খুব অনাড়ম্বরভাবে শান্তিনিকেতনে পালিত হলো। কবিতার জন্মদিনের শেষ কবিতাটি বাঁকুড়াতে অন্নদাশঙ্করকে লিখে পাঠালেন। আমার এ জন্মদিন মাঝে আমি হারা, আমি চাই বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। এই মহাকবি বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরের মানুষের কাছে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হয়ে চললেন। আসলে এইভাবেই কিন্তু কবি সুখে দুঃখে বেঁচে গেলেন, বেঁচে আছেন, বেঁচে থেকে যাবেন। আধুনিকতম বাঙালির কাছে। নমস্কার। রবীন্দ্রনাথ যদি এখন থাকতেন তাহলে আমাদের চারপাশটা দেখে কি ভাবতেন, কিভাবে রিয়্যাক্ট করতেন, এই নিয়ে একটু নতুন ভাবনা ভেবেছেন কবি শুভ দাশগুপ্ত তার লেখা কবিতা কবিতে। অনেকদিন ঘুমিয়েছিলেন কবি। ঘুম ভাঙতেই সহসা মনে এলো বাংলাদেশ। সবুজ মাঠ, উদার সবুজ ঘাস, কৃষ্ণচূড়ার লাল, রাধাচূড়ার সবুজ, পলাশ রঙিন শিমুল, উদার গঙ্গা, পদ্মা, মেঘনা, রামধনুর আবির ছড়ানো মেঘ ছেঁড়া বর্ষার আকাশে। কবি অস্থির পায়ে পায়চারি করতে থাকলেন। দাড়িতে হাত বোলালেন, মাথার চুলের ঢেউয়ে হাত বোলালেন। তারপর ঘোষণা করলেন, বাড়ি যাব, দেশে যাব।
জোড়াসাঁকোয় পৌঁছেই কবি দেখলেন লোহা লক্কর টিনের ভারী বিশাল ব্যবসা জমেছে। কুলি মুটে মজুর ময়লা পোশাকে খৈনি খাচ্ছে, মালপত্তর ওঠাচ্ছে নামাচ্ছে। ধপধপে ধুতি আর ফিনফিনে পাঞ্জাবি মেদবহুল ব্যবসায়ী পান পরাগের রং ছড়াচ্ছে দেওয়ালে রাস্তায়। মোড়ের মাথায় শনি ঠাকুর, ভক্তরা চটি খুলে খুচরো পয়সা ছুটছে। চিতপুরের সংকীর্ণ রাস্তায় অতিকায় সরীসৃপের মতন ট্রাম মানুষ গিলছে। কবির মুখে শব্দ নেই, সোজা শটান বোলপুর। বড়লোকের আদুরে ছেলেমেয়েরা মহড়ার গান গাইছে বিশ্বভারতীর ক্যাম্পাসে। শাল পলাশ আমের বনে বিয়ারের শূন্য বোতল। গম্ভীর প্রধানমন্ত্রী গম্ভীরতম আচার্যের ভাষণ দেবেন কাল। চারদিকে মেটাল ডিটেক্টর, পুলিশে পুলিশে ছয়লা, মাইক টেস্ট হচ্ছে, তাতে গান বাজছে। দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। এক দঙ্গল ছেলে মেয়ে কবির সামনে দিয়ে হই হই করতে করতে চলে গেল। কবি শুনতে পেলেন বোলপুরের ভিডিও হলে কাল তারা নীল ছবি দেখেছে চুটিয়ে। কবির চোখ ফেটে জল আসছে। কবি মুখ ঘোরালেন, তারপর অনেক পথ ঘুরে বিশ্বভারতীর বিশাল অফিসের সামনে এসে দাঁড়ালেন রিজু পায়ে। তারপর হিরণময় কণ্ঠে বলতে শুরু করলেন, মানুষের ওপর বিশ্বাস হারানো অপরাধ, মানুষের ওপর বিশ্বাস রাখো। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। নমস্কার। আবৃত্তি নিবেদনে অধ্যাপিকা ডক্টর শ্রেয়া মিত্র, তাকে আমার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। মৃত্যুকে কবি ভয় পাননি। করি না ভয়, তোমারই জয় গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আসিয়া তব অমৃত দুয়ারে। ভরা আমার পরাণ খানি সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না দোহারে, মরণ যেদিন আসবে আমার দুয়ারে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ
গোপন রহি গভীর পানে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর পানে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। নিবেদনে কথিকা, বেহালা কলেজের ছাত্রী। তাকে জানাই আমার প্রাণ ভরা স্নেহ ও আশীর্বাদ। জাগ্রত বিশ্বকোলাহল মাঝে তুমি গম্ভীর, স্তব্ধ, শান্ত, নির্বিকার, পরিপূর্ণ মহাজ্ঞান। তোমা পানে ধায় প্রাণ সব কোলাহল ছাড়ি, চঞ্চল নদী যেমন ধায় সাগরে। তোমাতে সব দুঃখ জ্বালা করি নির্বাণ, ভুলিব সংসার। শুনেছে তোমার নাম অনাথ আতুর জন, এসেছে তোমার দ্বারে। শুনেছে তোমার নাম অনাথ আতুর জন, এসেছে তোমার দ্বারে, এসেছে তোমার দ্বারে। শূন্য ফেরে না যেন, শুনেছে তোমার নাম। কাঁদে যারা নিরাশায় আঁখি যেন মুছে যায়, যেন গৌর ভয় পায় ত্রাসে শঙ্কিত মন। শুনেছে তোমার নাম অনাথ আতুর জন। কত শত আছে দিন অভাগা আলয়হীন, সুখে দীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন। পাপে যারা ডুবিয়াছে যাবে তারা কার কাছে, কোথা হয় পথ আছে দাও তারে দর্শন। শুনেছে তোমার নাম অনাথ আতুর জন। এই আন্তরিক আত্মনিবেদনের জন্য অধ্যাপিকা নন্দিনী রায়কে জানাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা। শেষ বয়সে কবির শরীর ভেঙে পড়েছে, হাঁটতে কষ্ট হয়, ঠেলাগাড়িতে চলাফেরা করেন, চোখের দৃষ্টি কমে এসেছে, কানেও কম শুনছেন, কিন্তু লেখালেখি বন্ধ হয়নি। অনুলেখনের মধ্য দিয়ে সৃষ্টি চলেছে এগিয়ে। লিখলেন ল্যাবরেটরি, বদনাম, রোগশয্যায়, আরোগ্য, গল্পস্বল্প, ছেলেবেলা ইত্যাদি নানা গ্রন্থ। অবসাদগ্রস্ত মন বা অসুস্থ শরীরের যন্ত্রণার কোনো ছাপ সেখানে নেই। যত বয়স বেড়েছে কবি যেন ততই মুক্ত, ততই প্রগতিশীল। নীতির চেয়ে সত্যকে বড় করে দেখেছেন, রীতির চেয়ে জীবনকে। তাই ছেলেবেলার ভূমিকায় তিনি লিখলেন,
এই বিবরণটিকে ছেলেবেলার সীমা অতিক্রম করতে দেওয়া হয়নি। কেমন করে বালকের মনঃপ্রকৃতি বিচিত্র পারিপার্শ্বিকের আকস্মিক ও অপরিহার্য সমবায়ে ক্রমশ পরিণত হয়ে উঠেছে। ছেলে মানুষের বৃদ্ধি, তার প্রাণশক্তির বৃদ্ধি জীবনের আদি পর্বে প্রধানত সেইটিরই গতি অনুসরণযোগ্য। আজকের ভোগবাদী জীবনে আহার সর্বস্বতাকে ছাপিয়ে তথাকথিত বড় বাড়ি, জোড়াসাঁকোর ছেলেপিলেদের জীবন কত স্বল্প আহারে, কত স্বল্প আয়োজনে কেটেছিল তার পরিচয় পাওয়া যায় ছেলেবেলার প্রতি পৃষ্ঠায়, প্রতি ছত্রে। রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থের অংশবিশেষ। অল্প খাওয়া আমার ছেলেবেলা থেকেই দিব্যি হয়ে গিয়েছিল। সেই কম খাওয়াতে আমাকে কাহিল করেছিল এমন কথা বলবার জন্যে। যে ছেলেরা খেতে কসুর করতো না তাদের চেয়ে আমার গায়ের জোর বেশি বই কম ছিল না। শরীর এত বৃষ্টি রকমের ভালো ছিল যে স্কুল পালাবার ঝোঁক যখন হয়রান করে দিত তখনও শরীরে কোনো রকম জুলুমের জোরেও ব্যায়াম ঘটাতে পারত না। জুতো জলে ভিজিয়ে বেড়ালুম সারাদিন, সর্দি হলো না। কার্তিক মাসে খোলা ছাদে শুয়েছি, চুল জামা গেছে ভিজে। গলার মধ্যে একটু ফুসফুসুনি কাশিরও সাড়া পাওয়া যায়নি। আর পেট কামড়ানি বলে ভিতরে ভিতরে বদ হজমের যে একটা তাগিদ পাওয়া যায় সেটা বুঝতে পাইনি পেটে। কেবল দরকার মতো মুখে জানিয়েছি মায়ের কাছে। দৈবাত কখনো আমার জ্বর হয়েছে, তাকে কেউ জ্বর বলতো না, বলতো গা গরম। আসতেন নীলমাধব ডাক্তার, থার্মোমিটার তখনও চোখেও দেখিনি। ডাক্তার একটু গায়ে হাত দিয়ে প্রথম দিনের ব্যবস্থা করতেন ক্যাস্টর অয়েল আর উপোস। জল খেতে পেতুম অল্প একটু, সেও গরম জল, তার সঙ্গে এলাচ দানা চলতে পারত। 3 দিনের দিনই মোরলা মাছের ঝোল আর গলা ভাত উপোসের পরে ছিল অমৃত। জ্বরে ভোগা কাকে বলে মনে পড়ে না। ম্যালেরিয়া বলে শব্দটা শোনাই ছিল না। ওয়াক ধরানো ওষুধের রাজা ছিল ওই তেলটা, কিন্তু মনে পড়ে না কুইনিন। গায়ে ফোড়া কাটা ছুরির আঁচড় পড়েনি কোনোদিন। হাম বা জল বসন্ত কাকে বলে আজ পর্যন্ত জানি নে। শরীরটা ছিল একগুঁয়ে রকমের ভালো। ছেলেবেলার অংশবিশেষ নিবেদনে অধ্যাপিকা ডক্টর মৃদুলা কুণ্ডু, তাকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা শান্তাদেবীর লেখা পুণ্যস্মৃতি গ্রন্থ থেকে জানা যায়, ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত প্রতিটি আশ্রমিককে কবি নিজে দেখতে যেতেন এবং তাদের ওষুধ দিতেন। পঞ্চতিক্ত পাচন নামে তার একটি আয়ুর্বেদিক ওষুধ ছিল। সেই ওষুধটি বা সেই প্রতিষেধকটি নিম, গুলঞ্চ, নিশ্চিন্দা, তেওরি অর্থাৎ কলা গাছের শিকড় এবং থানকুনি পাতা বেটে বানানো হতো। 1919 সালের 1 জানুয়ারি জগদীশচন্দ্র বসুকে কবি একটি চিঠিতে লিখছেন, আমার এখানে প্রায় 200 লোক, অথচ হাসপাতাল প্রায় শূন্য পড়ে আছে। এমন কখনো হয় না। তাই মনে ভাবছি এটা নিশ্চয়ই পাচনের গুণে হয়েছে। প্রশান্ত কুমার পালের লেখা থেকে জানা যায়, 1898 কলকাতায় প্লেগ হলে কবি শান্তিনিকেতন থেকে কলকাতায় চলে আসেন। তার পরিবার শান্তিনিকেতনে থাকলেও তিনি একা কলকাতায় এসে জোড়াসাঁকো বাড়িতে কন্ডেন্স ফ্লুইড ছড়ানোর জন্য বৈশাখের 15 তারিখ থেকে জ্যৈষ্ঠের 15 তারিখ পর্যন্ত 1 মাসে 7 টাকা খরচ করেছিলেন। কলকাতায় সে সময় প্লেগ মহামারী আকার ধারণ না করলেও পুনার প্লেগ মহামারী আকার ধারণ করেছিল এবং
সেই প্লেগ দমনের জন্য এবং প্লেগের বিরুদ্ধে মহারাষ্ট্রবাসীর প্রতিবাদ দমনের জন্য তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট যে দমনমূলক আইন প্রণয়ন করেছিলেন, তার প্রতিবাদে আইনসভার সদস্য বালগঙ্গাধর তিলককেও বন্দি করা হয়। তিলকের জন্য কৌশলী পাঠানো, মামলা চালানোর জন্য অর্থ সংগ্রহ করা, সমস্ত কাজে রবীন্দ্রনাথ সক্রিয় সহযোগিতা প্রদান করেছিলেন। মহামারী প্রসঙ্গে তার রচনায় বিভিন্নভাবে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এই প্রসঙ্গে পরবর্তী নিবেদন প্রস্তুত করতে চলেছেন অধ্যাপিকা কমলিকা রায় দত্ত। অধ্যাপিকা ডক্টর কমলিকা রায় দত্ত অনুষ্ঠানের পরবর্তী অংশের উপস্থাপন এবং সঞ্চালনা করবেন। আমি তাকে আহ্বান করে নিচ্ছি। আজ থেকে ঠিক 100-150 বছর আগে আমাদের বাংলা যে মহামারীতে সর্বাধিক পর্যদস্ত হয়েছিল তা হচ্ছে প্লেগ মহামারী। এই তৃতীয় প্লেগ অতিমারি আজকের কোভিড-19 মতনই শুরু হয়েছিল চীনের ইউনান প্রদেশ থেকে। জলপথে জাহাজে সংক্রামিত ইঁদুরের মাধ্যমে তা প্রথমে এসে পৌঁছায় ভারতের মুম্বাই নগরীতে 1896 খ্রিস্টাব্দে। মুম্বাই থেকে কলকাতায় তা সংক্রামিত হয় 1898 সালের এপ্রিল মাস থেকে। শাসক ইংরেজ তখন এই মারি নিয়ন্ত্রণের ভূমিকা নিতে দেরি করে, তাই মুম্বাইয়ের প্লেগ হয়ে উঠল ভয়ঙ্কর। তখন সরকার যে নীতি গ্রহণ করলো তাতে দেওয়া থাকলো অতিমারি নিয়ন্ত্রণের জন্য চরম স্বাধীনতা। তাতে ঔপনিবেশিক শাসকের হাতে চরম দমন পীড়নের হাতিয়ার উঠিয়ে দিল যেন। মেডিকেল অর্ডিন্যান্স বা চিকিৎসার তদারকির নামে দেশবাসীদের সংবেদনশীলতা ও স্বাধীনতাকে চরম উপেক্ষা করা হতে লাগলো, যার ফলস্বরূপ ক্রুদ্ধ মুম্বাই নগরবাসী নেমেছিল প্রতিবাদ ও প্রতিরোধের পথে, যার প্রতিফলন দেখা যায় রবীন্দ্রনাথের একাধিক রচনায়। তবে তার মধ্যে উল্লেখ্য 1914 সালে প্রকাশিত চতুরঙ্গ উপন্যাসটি। যখন তা পত্রিকায় প্রকাশিত হচ্ছে তখন জ্যাঠামশাইয়ের অংশে উল্লেখ করা হয়েছে, যে বছর কলিকাতা শহরে প্রথম প্লেগ দেখা দিল তখন প্লেগের চেয়ে তার রাজ তকমা পড়া চাপরাশির ভয়ে লোক ব্যস্ত হইয়াছিল। পাড়ায় প্লেগ দেখা দিল, পাছে হাসপাতালে ধরিয়া লইয়া যায়, এই জন্য লোকে ডাক্তার ডাকিতে চাহিল না। জগমোহন স্বয়ং প্লেগ হাসপাতাল দেখে আসিয়া বলিলেন, ব্যামো হইয়াছে বলিয়া তো মানুষ অপরাধ করে নাই। হ্যাঁ, রবীন্দ্রনাথ তার দীর্ঘ জীবনে মহামারীকে বারবার কাছ থেকে দেখেছেন, যার মধ্যে প্রধান হলো প্লেগ, যা 19 শতাব্দীর শেষ ভাগ থেকে তৃতীয় দফায় প্লেগ নামে ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বে। কিন্তু এই মহামারী রবীন্দ্রনাথকে ঘরে আটকে রাখতে পারেনি। 1890 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার বিলেত যাওয়ার পথে তার স্ত্রী মৃণালিনী দেবীকে লেখা চিঠিতে পাই এই প্রশ্ন। আজ আমরা এডেন বলে এক জায়গায় পৌঁছবো। অনেক দিন পর ডাঙা পাওয়া যাবে, কিন্তু সেখানে নামতে পারবো না, পাছে সেখান থেকে কোন রকম ছোঁয়াচে ভ্যাবু নিয়ে আসি। এডেনে পৌঁছে আরেকটা জাহাজ বদল করতে হবে, সেই একটা মহা হ্যাঙ্গাম রয়েছে। এবারে সমুদ্রে আমার যে অসুখটা করেছিল সে আর কি বলবো। 3 দিন ধরে যা একটু কিছু মুখে দিয়েছি অমনি বমি, মাথা ঘুরে গা ঘুরে অস্থির, বিছানা ছেড়ে উঠিনি। কি করে বেঁচেছিলাম তাই ভাবি। প্লেগের ভয় মানুষকে গৃহবন্দী করেছে, ঠিক আজকের মতনই তখনও মানুষ ছিল গৃহবন্দী। স্বয়ং রবীন্দ্রনাথকেও বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছিলেন না তার স্ত্রী, যে কথা আমরা জানতে পাই কবি শহীদ প্রিয়নাথ সেনকে লেখা একাধিক চিঠির মাধ্যমে। সেরকমই একটি চিঠি আমাদের সামনে পাঠ করে শোনাচ্ছেন আমাদের এক অধ্যাপক। ভাই, তুমি তো আমাকে কলকাতায় যাবার জন্য লিখেছ। আমি অনেক দিন ধরে
যাব করছি, কিন্তু প্লেগের ভয় গৃহিণী যেতে দিচ্ছেন না। আমাদের জোড়াসাঁকোর বাড়িতেই 2 জন ম্যাথরের প্লেগ ধরা দিয়েছে। এ অবস্থায় কোনো জরুরি কাজের ওজোর দেখিয়ে যে আমি ছুটি পাবো এমন আশা মাত্র নেই। চেষ্টা করে অবশেষে ক্ষান্ত দিয়েছি। পত্র দ্বারা যত দূর হতে পারে সেই উদ্যোগেই আছি। বোধহয় কাল অথবা পরশু একটা উত্তর পাব। সময় খুব খারাপ যাচ্ছে। প্লেগটাকে কোনো মতে ঘরে ঢুকতে দিও না। তোমার সভায় বেগার কাজের উমেদাররা যাতায়াত করে, সেই সঙ্গে ইনিও যেন এসে উপস্থিত না হন। জোড়াসাঁকোর মতো সুরক্ষিত জায়গায় যদি এর গতিবিধি ঘটে, তাহলে তোমার বাড়ির জন্য বিশেষ রূপে আশঙ্কার কারণ মনে উদয় হয়। আজ তবে স্নান করতে যাই, বেলা হয়ে যাচ্ছে। ইতি তোমার রবি। তবে বাংলা ছিন্ন ভিন্ন হয়নি শুধু প্লেগেই। কখনো বাংলার বুকে নেমে এসেছে কলেরা, কখনো ডেঙ্গু বা কখনো ম্যালেরিয়া, আবার কখনো বা গুটি বসন্তের অভিশাপ। বাঙালি তার সাথে লড়েছে, কখনো পরাজিত হয়েছে সাময়িকভাবে, কিন্তু শেষ অবধি জয় করেছে এইসব মারিকে, এইসব মারণ রোগকে। তার একটি হৃদয়স্পর্শী বিবরণ পায় রবীন্দ্রনাথের অতি পরিচিত একটি কবিতা পুরাতন ভৃত্যের মাধ্যমে, যা আবৃত্তি করছেন আমাদের বিজ্ঞান শাখার নেতা। নমস্কার, আমার আজকের নিবেদন পুরাতন ভৃত্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। 3খানা দিলে 1খানা রাখে, বাকি কোথা নাহি জানে, 1খানা দিলে নিমেষ ফিরিতে 3খানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেই যবে পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য। সে বছরে ফাঁকা পেনো কিছু টাকা করিয়া দালালগিরি, করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ফিরি। নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমিষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন 6-7 মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হলো আশা আরামের দিবস যাবে। কোথা ব্রজবালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যাধি খরস্বরে ভরিল সকল অঙ্গ। ডাকে নিশিদিন সকরুণ ক্ষীণ, কেষ্ট আয় রে কাছে, এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে। বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাহি শুনো, যাবে দেশে ফিরে মা ঠাকুরানীরে দেখিতে পাইবে পুনো। লোভী আরাম আমি উঠিলাম তাহার ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল 2 দিন, বন্ধ হইল নারী, এত বারে তারি গেনু ছাড়া বারে, এত দিনই গেল ছাড়ি। বহুদিন পর আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য। নমস্কার। তবে রোগের কাছে, দুর্ভাগ্যের কাছে, মহামারীর কাছে মাথা নিচু করে পরাজয় শেখার নয়,
যেভাবে রবীন্দ্র উপন্যাসের চরিত্ররা শচীশ জ্যাঠামশাই প্রাণপাত করে এগিয়ে যায় আর্তের সেবা করতে, তার ব্যতিক্রম হয়নি রবীন্দ্রনাথের বেলাতেও। তিনি শুধু সাহিত্য রচনা করেই ক্ষান্ত থাকেননি, নেমেছিলেন রাস্তায়। ভগিনী নিবেদিতা তখন সদ্য এসেছিলেন কলকাতায়, তাকে সঙ্গে করেই মহামারী সামলাতে পথে নেমেছিলেন এই দুই মানব হিতৈষী। অবনীন্দ্র ঠাকুরের জোড়াসাঁকোর ধারে গ্রন্থে পাই যার উজ্জ্বল বর্ণনা। তাই এই মহামারীকে অতিক্রম করার বার্তা বহন করে নিয়ে আসবে শৈরিন্দ্রি তার অসামান্য কণ্ঠস্বরের মাধ্যমে। আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়, আমার ভয়ে ভাঙা এই নাই। মাভৈ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতেই যাবে তরি ছায়া বটের ছায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তরি এই শুধু মোর দায়। দিন ফুরলে জানি জানি পৌঁছে ঘাটে দেবই আমি, আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়। শুধু প্লেগ নয়, 1915 খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে কলেরা মহামারীর করাল ছায়া, যার অভিশাপে রবীন্দ্রনাথ হারান তার ছোট পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুরকে নিতান্ত বাল্য বয়সে। এর কয়েক বছর পর যখন ইনফ্লুয়েঞ্জা মহামারীর আকার ধারণ করছে, তখন রবীন্দ্রনাথ তার স্বাস্থ্য সচেতনতার কারণেই শান্তিনিকেতনকে খানিকটা হলেও বাঁচাতে পেরেছিলেন। তার সতর্কতার জন্যই শান্তিনিকেতনে এই ইনফ্লুয়েঞ্জা বেশি দূর ছড়াতে পারেনি। জগদীশচন্দ্র বসুকে লেখা একটি পত্রে তিনি লিখছেন, বৌমা অসুস্থ হয়েছে ঠিকই, কিন্তু আমার এখানে 200টি ছাত্র এখনো পর্যন্ত এই ফ্লু কাউকে স্পর্শ করতে পারেনি। তা সম্ভবত আমি রোজ নিজ হস্তে পঞ্চতিক্ত পাচন তৈরি করে খাইয়েছি বলেই হয়তো। এখানে 200 জন ছাত্র, অথচ হাসপাতালের বেড ফাঁকাই পড়ে আছে। কি ছিল এই পঞ্চতিক্ত পাচনে? রবীন্দ্রনাথ বলছেন, নিম, গুলঞ্চ, বাসক, পলতা ও কন্টিহারির মিশ্রণে প্রস্তুত করেছিলেন তিনি এই পঞ্চতিক্ত পাচন। তবে তার এই স্বাস্থ্য সচেতনতা প্রথম নয়, তার চিরন্তন খাদ্যাভ্যাসের মধ্যেই এই স্বাস্থ্য সচেতনতা বরাবর বজায় ছিল। তার স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের বিবরণ আমরা পাই প্রতিমা দেবীকে লেখা একটি চিঠিতেও, যদিও তা অনেক পরবর্তীকালে, কিন্তু সেই চিঠিটি পাঠ করে শোনাচ্ছেন আমাদের ইংরেজি বিভাগের অধ্যাপক শ্রী অভিজিৎ মুখার্জি। কল্যাণী এসো বৌমা, তোমার কাছে নালিশ করবার মতো কিচ্ছু খুঁজে পাচ্ছি নে। নালিশ করবার বিষয় অত্যন্ত কমে গিয়েছে। ভোর 3টের সময় উঠে স্নান করি, মাথায় গায়ে সর্ষে বাটা মেখে। আলো যখন হয় চায়ের সরঞ্জাম আসে, মস্ত এক ডালা মাখন খাই চিনি সহযোগে। চিনে চায়ের সঙ্গে থাকে 2 তোষ রুটি। টেবিলে যোগ দেয় সুধাকান্ত এবং সেক্রেটারি। তাদের জন্য রুটি ছাড়া থাকে সুনন্দা কোম্পানির রচিত মিষ্টান্ন। সেটাতে আমার অতিথিদের যথেষ্ট উৎসাহ দেখতে পাইনে। নিশ্চয় সকালে তাদের যথেষ্ট খিদে থাকে না। বেলা 10:30টার সময় আমার মাধ্য ভোজন, একেবারে বিশুদ্ধ হবিষান্ন। আতপ চালের সফেন ভাত, আলু সিদ্ধ, কচু সিদ্ধ, কোনো কোনো দিন অতি সভয়ে তোমারই বাগানে উৎপন্ন ওল সিদ্ধ, সঙ্গে 1 পাইন্ট ঘোল। 3টের সময় বাগানের আতা এবং আঙুরের রস। 6টার সময় ভুসি সমেত 2 খণ্ড আটার রুটি।
সিদ্ধ আলু ভাজা সহযোগে, এক পেয়ালা দুধে কিঞ্চিত ফলের রস মিশিয়ে। এর অতিরিক্ত যা কিছু আসে সে আসে ঠাকুরের নৈবেদ্য রূপে, ঠাকুরের প্রসাদ রূপে সে যায় অন্যের ভোগে। কার্তিক মাসের আরম্ভ থেকেই ক্রমশই ঠান্ডা পড়ছে। কাল পরশু মেঘ করেছিল, বৃষ্টি ফাঁকি দিয়েই অন্তর্ধান হয়েছে। আজ স্নিগ্ধ হাওয়া দিচ্ছে। দুর্ভিক্ষের আশঙ্কা চারদিকেই, কিন্তু গরমের প্রতাপ আর টেকে না। তুমি কবে এসে আমাদের ভার গ্রহণ করবে সেজন্য তাকিয়ে আছি। ইতি বাবা মশাই। মহামারী মানে ভয়, মহামারী মানে আতঙ্ক, মহামারী মানে অকাল মৃত্যুর মৌন মিছিল। তা বিংশ শতাব্দীর প্লেগই হোক বা একবিংশ শতাব্দীর করোনা। কিন্তু সেই মৃত্যুই শেষ কথা নয়। মৃত্যুবোধ হার মানে জীবনবোধের কাছে। রবীন্দ্রনাথ বারবার বলেছেন, আমি মৃত্যুর চেয়ে বড়। তাই ঊনবিংশ শতকের মহামারীকে হার মানিয়ে বিজ্ঞান তার পৃথিবীকে এগিয়ে নিয়ে গেছে আরও এক শতাব্দী। আর আমরাও পারব আমাদের আজকের এই অন্ধকার সময়কে, তমসাকে ছিন্ন করে এগিয়ে যেতে। আমাদের অপেক্ষায় আছে আরও বহু বহু শতাব্দীরা। তাই এই ভয়কে জয় করার বার্তা যেভাবে রবীন্দ্রনাথ দিয়েছেন বারবার তার নানাবিধ কবিতা গানের মধ্যে দিয়ে, সেই বার্তাই আমরা ছড়িয়ে দিতে চাই একটি অনবদ্য সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। আমাদের মধ্যে সেই আত্মাকে জাগ্রত করতে চাই। পরম মনুষ্যত্ববোধে মানুষের জয় হবে এই আত্মবিশ্বাসের মধ্য দিয়ে। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে। শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে। সহজ পথে চলব ভেবে, পাকের পরে পড়ব না। সহজ পথে চলব ভেবে, পাকের পরে পড়ব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। গর্ব আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে। গর্ব আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে। বিপদ যদি এসে পড়ে পরের কোণে সরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। এবার চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ অংশে। যেটুকু কথা না বললেই নয় সেটুকু এখন বলার পালা। এই রবীন্দ্রনাথ এবং মহামারী শীর্ষক অংশটিতে যাদের অবদানে, যাদের অংশগ্রহণে হয়েছে সমৃদ্ধ,
তাদের এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। প্রথমেই নাম করতে হয় ছাত্রীদের। ওদের স্বতঃস্ফূর্ত যোগদান ছাড়া কোনো অনুষ্ঠানে সম্পূর্ণতা পায় না, তাই প্রথম ধন্যবাদ জ্ঞাপন আমি ওদের দিয়েই করছি। প্রথমে উল্লেখ করতে হয় জুলজি বিভাগের ছাত্রী শৈলেন্দ্রী দেকে, দ্বিতীয়ত অঙ্ক বিভাগের ছাত্রী রিনিতা সাইকে আমার অকুণ্ঠ ভালোবাসা এবং ধন্যবাদ। এবারে আসি আমাদের অধ্যাপক এবং সহকর্মীদের প্রসঙ্গে। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের গ্রন্থাগারিক প্রতীতি মজুমদারকে, যিনি খুব অল্প সময়ে ভারী সুন্দরভাবে চিঠিটি উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত নাম করতে হয় ইংরেজি বিভাগের অরিজিৎ মুখোপাধ্যায়, এবং সবশেষে উল্লেখ করতে হয় বাংলা বিভাগের অধ্যাপিকা নন্দিনী রায়, যার অনবদ্য কণ্ঠস্বরের জাদু আমাদের অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দান করেছে। এছাড়াও প্রতি মুহূর্তে দেবারতী দি এবং রবীন্দ্র অনুশীলনের প্রত্যেক সহকর্মীদের সহায়তা, তাদের নানা রকম অনুরোধ, উপদেশ আমাকে বা আমাদের এই অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে সহায়তা করেছে। সে বিষয়ে নতুন করে স্বীকার করার অপেক্ষা রাখে না। অনুষ্ঠানের অন্তিম পর্বে আমরা ফেরত আসছি নানা রঙের রবিবন্দনায়। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড়পাতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতির ধ্রুব তারকা। আজ 22শে শ্রাবণ, ইংরেজির 7ই আগস্ট। 1941 সাল তথা বাংলার 1348 সালের আজকের এই দিনটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হয়েছিলেন। আজকের এই বিশেষ দিনে আমরা বেহালা কলেজের পক্ষ থেকে সকলে সমবেত হয়েছি বিশ্বকবি, প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে লেখক, কবি, নাট্যকার, দার্শনিক, চিত্রশিল্পী ও সমাজ সংস্কারক। তাঁর রচিত সঙ্গীত, কবিতার অন্য কোনো ভাষার প্রয়োজন নেই একমাত্র ভালোবাসা ছাড়া। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের 1861 সালের 7ই মে তথা বাংলার 1268 সালের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। কবিগুরু ছিলেন এমন একজন ব্যক্তি যিনি শুধু বাংলা সাহিত্যকে নতুন আবরণে আচ্ছাদিতই করেননি, তিনি সৃষ্টি করেছিলেন এক বিশাল ঢেউয়ের। তার রচিত গীতাঞ্জলির মধ্যে অন্তর্নিহিত ছিল সংবেদনশীলতার আচ্ছাদনে মোড়া সুন্দর সুন্দর কবিতা, যা তাকে নোবেল বিজয়ীর সম্মান এনে দিয়েছে। তাঁর কবিতা আমাদেরকে সম্মোহিত করে তোলে এবং এক ভাববাদী জগতের মধ্যে নিবিষ্ট করায়। তাঁর রচিত নাটক, গল্প, গান, নৃত্যগীতি অথবা প্রবন্ধ মানুষের জীবনের সমস্ত দিকগুলি তুলে ধরে। কবিগুরুর সৃষ্টিতে ছিল সমাজের বিভিন্ন আঙ্গিক। যেখানে ঘরে বাইরেতে আমরা দেখেছি ভারতীয় জাতীয়তাবাদের উত্থান, সেখানে আবার যোগাযোগ প্রবন্ধে দেখেছি একজন নারী কিভাবে তার কর্তব্য এবং পারিবারিক সম্মান সমান্তরালভাবে রক্ষা করেছে। কবিগুরু তাঁর গান রচনার মধ্য দিয়ে সৃষ্টি করেছেন সঙ্গীতের একটি নতুন জগৎ, রবীন্দ্রসঙ্গীত। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গর্ব ভরে যে গানকে আমরা অভিবাদন জানাই, সেটি গুরুদেবেরই সৃষ্টি। বিশ্বকবি 79 বছর আগে পার্থিব জগৎ ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি এখনো আমাদের সঙ্গেই আছেন। তার তৈরি বিভিন্ন শিল্পকর্ম যথা গান, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, দর্শন এবং চিত্রাঙ্কন ও সমস্ত স্মৃতির মধ্য দিয়ে কবিগুরু আমাদের মধ্যেই আছেন এবং চিরকাল থাকবেন। কবিগুরু লহ প্রণাম। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি শান্তি কোথা আছে। তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো না তুমি জানো না তুমি জানো না। তাই মূল্যের পরিমাণ জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধায় গোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। রজনীগন্ধায় গোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই তুমি জানো নাই তুমি জানো না। মরুমি আমার ঠেলেছ তোমার
ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই বেহালা কলেজ অফিসের বড়বাবু শ্রী অমিত ভট্টাচার্য মহাশয়কে। ধন্যবাদ জানাই আমাদের ছাত্রী শর্মী ও সৌমিত্রাকে। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি কলেজের অধ্যক্ষা ডক্টর শর্মিলা মিত্র মহাশয়কে এবং রবীন্দ্র অনুশীলনের সমন্বয়ক ডক্টর পীযূষকান্তি হালদারকে। ধন্যবাদ জানাই অংশগ্রহণকারী সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রীকে, যারা দর্শক হয়ে এই অনুষ্ঠান দেখছেন সেই সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্যবাদ জানাই রবীন্দ্র অনুশীলনের সমস্ত সদস্যদের। সেই অধ্যাপক সদস্যরা সঙ্গে না থাকলে এই অনুষ্ঠান সার্থক করা সম্ভবই হতো না। ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের সম্প্রচারক রাজীব বাবু এবং তার রাইট ব্রেন সংস্থাকে। ধন্যবাদ জ্ঞাপন করি সমস্ত অনুষ্ঠানের সম্পাদক ঋতাগ্নিককে এবং আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী। সর্বশেষে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও প্রণাম জানাই সেই রবীন্দ্রনাথকে, যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, সাহস দিয়ে চলেছেন। ভয় হতে তব অভয় লোকে নূতন জীবন দাও হে। তিনি আমাদের নয়নের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি। সৌত্রিকের নিবেদনে জীবনেরও মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। তোমারও শিবে প্রাণ লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমারও শিবে প্রাণ লয়ে যত দূরে আমি মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমাতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমারও অসীমে প্রাণ লয়ে যত দূরে আমি পূর্ণ তব চরণের কাছে যাহা কি